যে অ্যান্সার গুলো দিলাম, তাহলে হচ্ছে ওইটাতে আমরা টেস্ট করার পরে ওই স্পেসিমেনটা কি হয়, নষ্ট হয়ে যায়, ওইটা আমরা পরে আর ইউজ করতে পারি না। কিন্তু নন ডিস্ট্রাকটিভ টেস্ট যেটা, এটা আমরা টেস্ট করার পরেও এটা আমরা ইউজ করতে পারি। এটা মানে ম্যানুফ্যাকচারিং যে কোনো পর্যায়ে আমরা ইউজ করতে পারি। তাহলে নন ডিস্ট্রাকটিভ টেস্টিংটা কি? এটা হচ্ছে টেস্ট করে উইদাউট কজিং ড্যামেজ। এই টেস্টিং এর এমটা কি? বেসিক এম যেটা হচ্ছে এটার চেক করা, ইউজফুলনেসটা চেক করা, তারপর হলো সার্ভিসএবিলিটি চেক করা, তারপরে হচ্ছে এটার মধ্যে প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ ডিসকন্টিনিউটি আছে কিনা ওগুলো চেক করা। এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য এই টেস্টিংটার। তাহলে এই কয়টা হচ্ছে আমার এনটিটির বেসিক এইম। তারপরে এটা দিয়ে আরো কি কি চেক করা যায়, যে সাইজ অর ডাইমেনশন, হার্ডনেস, তারপরে হচ্ছে অ্যালয় কন্টেন্ট, তারপরে হচ্ছে গ্রেন সাইজ, এগুলো চেক করা যায়। তো কোন কোন স্টেজে এই এনডিটি টেস্টটা করা হয়? এটা যে কোনো স্টেজে করা যায়। তার মানে হচ্ছে বিফোর ফ্যাব্রিকেশন, ডিউরিং ফ্যাব্রিকেশন, ফিনিশ গুড, তারপরে হচ্ছে ডিউরিং সার্ভিস, যে কোনো টাইমে তুমি এই টেস্টটা করতে পারবা। যেহেতু এই টেস্টে কোনো হার্ম হবে না, ওই স্পেসিমেনটার কোনো হার্ম হবে না, সেহেতু তুমি যে কোনো টাইমে এই টেস্টটা করতে পারবা।
তাহলে কি বোঝা যায় যে যে কোনো স্টেজে একটা মেশিনের যে কোনো স্টেজে তুমি এই টেস্টটা যদি করো তাহলে এটার কোনো হার্ম হবে না। এটাই তাহলে আমরা বুঝলাম। তাহলে আমরা স্লাইডে ফিরে আসি। নন ডিস্ট্রাকটিভ টেস্টিং is a wide group of analysis technique used in science and technology industry to evaluate the properties of a material, component or system without causing damage. তাহলে এনডিটিটা কি, এটাতে কারো প্রবলেম আছে? জাস্ট বেসিক যে ধারণাটা। হ্যালো, না ম্যাম। আচ্ছা, এখানে লেখা আছে why use entity, যেটা বললাম যে components are not destroyed, can test for internal flaws, useful for valuable components, can test components that are in use. এগুলো তো আমি বললামই। তারপরে নেক্সট এটা, আচ্ছা তার আগে একটা বলে দিই যে এই এনডিটি টেস্টটা কত টাইপের হতে পারে। এটা হতে পারে ভিজুয়াল টেস্টিং, হতে পারে পেনিট্রেন্ট টেস্টিং, ম্যাগনেটিক টেস্টিং, আল্ট্রাসনিক টেস্টিং, এডিকার টেস্টিং, তারপর হচ্ছে রেডিওগ্রাফিক টেস্টিং। বিভিন্ন টাইপের হতে পারে। ভিজুয়াল টেস্টিং, হ্যাঁ এই এনটিটিটা কি অনেকটা মেইনটেনেন্সের সময় যে টেস্টগুলো করা হয় ওইটার মতো? হ্যাঁ, মেইনটেনেন্সের সময় করা হয়, কারণ ডিউরিং তুমি যখন একটা মেশিন যখন চলছে তখন তো এটা দেখতে হবে যে ওটা ঠিকমতো কাজ করছে না, ওটার মধ্যে কোনো ফ্র্যাকচার আছে কিনা, এটা দেখতেও এনডিটি টেস্ট করা হয়। হ্যাঁ, এটাতে তুমি যদি এখন একটা মেশিনের তুমি যদি মেকানিক্যাল টেস্ট করতে যাও তাহলে তো ওই মেশিনটা তো তোমার নষ্ট হয়ে যাবে না, ওটা তো তুমি আর পরে ইউজ করতে পারবে না। বুঝতে পারছো? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে এইখানে আরেকটা আছে যেটা স্লাইডে নেই, এটা আমি জাস্ট বলে দিচ্ছি, সেটা হচ্ছে ভিজুয়াল টেস্টিং। একটা টাইপ হচ্ছে এনডিটির, একটা টাইপ হচ্ছে ভিজুয়াল টেস্টিং। ভিজুয়াল টেস্টিংটা কি? এটা মানে নরমাল আই দিয়ে আর কি টেস্ট করা হয়। তুমি একটা কম্পোনেন্ট দেখবা, একটা স্পেসিমেন দেখবা, দেখার পরে তুমি এটা দেখে তুমি অনেক সময় বলতে পারো না যে হ্যাঁ এখানে ফ্র্যাকচার আছে, এখানে লাইন দেখা যাচ্ছে, ফ্র্যাকচারের লাইন। তো হিউম্যান আই দিয়ে যে টেস্ট করা হয় সেটা হচ্ছে ভিজুয়াল টেস্টিং। এটা কি সাহায্য হতে পারে? সেটা হচ্ছে টর্চ, ম্যাগনিফাইং গ্লাস, তারপর হচ্ছে মিরর, এগুলো দিয়ে তুমি যদি টেস্ট করো যে এটা আর কি কোনো ফ্র্যাকচার আছে কিনা, ওইটা হচ্ছে ভিজুয়াল টেস্টিং। মানে জাস্ট কিছু না, জাস্ট দেখে তুমি বলবা যে এটা কি মানে ঠিক আছে নাকি এটার মধ্যে কোনো ফ্র্যাকচার দেখা যাচ্ছে। ক্লিয়ার ভিজুয়াল টেস্টিং কি? ইয়েস ম্যাম। আচ্ছা, এরপর হচ্ছে পেনিট্রেন্ট টেস্টিং, used for surface flaws. The oil and chalk test is a traditional version of this type of testing. Color dye are now used. আচ্ছা, প্রথমে যেটা বলি সেটা হচ্ছে এই পেনিট্রেন্ট টেস্টিংটা কি। এটা হচ্ছে একটা মেটালের মধ্যে যদি ক্র্যাক থাকে, ওইটা অনেক সময় যে খালি চোখে দেখা যায় না, তখন মানে সোজা ভাষায় যেটা বলতে, ওটার মধ্যে কালার দেওয়া হয়। কালার দেওয়া হওয়ার পরে ওই কি করে, ওই কালারটা ওই যে ক্র্যাকটা, ওই ক্র্যাকটার ভিতরে ঢুকে যায়। তারপরে ধুয়ে ফেললে খালি ক্র্যাকের জায়গায় কালারটা দেখা যায়? ধুয়ে ফেলে না, এটা একটা প্রসেস আছে, খালি জাস্ট কালার দিয়ে দিলা আর ওটা দেখা যাবে। অনেক সময় এটা হয় না, কারণ এত সূক্ষ্ম ক্র্যাক থাকে যে তুমি ওটা মানে বুঝতে পারবে না। আচ্ছা, ওই কালার ডাই টেস্টিং এর আগে আমি আরেকটা যেটা ট্রেডিশনাল একটা টেস্টিং আছে ওইটা একটু বলি, তারপরে হচ্ছে কালার ডাইতে যাই। ওইটা হচ্ছে চক টেস্ট। ম্যাডাম ইউজ ফর সারফেস ফ্লোস মানে কি? হ্যাঁ, এই যে এখানে যে লেখা ইউজ ফর সারফেস, সারফেস ফ্লস মানে হচ্ছে শুধু ওই যে উপরের সারফেসে যে ক্র্যাক গুলো থাকবে, যে ফ্র্যাকচার গুলো থাকবে, ওগুলো ই করতে পারবে, ধরতে পারবে। ভিতরে যদি কোনো ক্র্যাক ইন্টারনাল, তাহলেও ধরতে পারবে না, শুধু সারফেসের উপরে ধরতে পারবে।
বুঝতে পারছো? ম্যাম পেনিট্রেন্ট টেস্টিং তারপরে চক টেস্টিং এগুলো কি এনটিটি টাইপস? হ্যাঁ হ্যাঁ, এগুলো এন্টিটি টাইপস। ভিজুয়াল টেস্ট যেটা বললাম, এখন আমি যা যা বলবো এগুলো সব একটা এন্টিটি টাইপস। যেটা আমি বললাম ভিজুয়াল টেস্টিং, পেনিট্রেন্ট টেস্টিং, ম্যাগনেটিক পার্টিকেল টেস্টিং, তারপরে রেডিওগ্রাফিক টেস্টিং, এগুলো সব এন্টিটি টাইপস। মেকানিক্যাল টেস্টিং পড়ানো শেষ, এখন সব যা বলবো এগুলো হচ্ছে এনডিটি। আচ্ছা, প্রথমে আমরা আগে ট্রেডিশনাল যেই ভার্সনটা টেস্টের ওইটা আগে একটু ধারণা নেই, তারপরে হচ্ছে এখন যেটা ইউজ হয় ওইটা ধারণা নিব আমরা। আচ্ছা, প্রথমে যেটা কি হবে, ধরলাম যে এটা আমার একটা মেটাল, এখানে একটা ক্র্যাক আছে, এটা মেটালটা, তো এই ক্র্যাকটা তো আমি দেখতে পাবো না খালি চোখে। তখন কি করব, একটা ট্যাঙ্ক নিব, ধরলাম একটা ট্যাঙ্ক নিলাম, এই ট্যাঙ্কের ভিতরে এই স্পেসিমেনটা রাখলাম, এটা অয়েল দিয়ে ফিল করে দিলাম, অয়েল, এটা হচ্ছে স্টেপ 1। অয়েল দিয়ে ফিল করে দেওয়ার পরে তারপরে কি করব, এটা ডুয়েল টাইম মানে হচ্ছে এই ট্যাঙ্কের ভিতরে কিছুক্ষণ রেখে দেব, কারণ এই ক্র্যাকটার ভিতরে অয়েল ঢুকতে তো মানে অয়েলের যেহেতু ভিসকোসিটি বেশি, কিছু তো টাইম লাগবে তাই না? তাহলে কি করব, নেক্সটে ওই সেম ভাবে এটা রেখে দিব। এটা হচ্ছে নাম্বার 2। তারপরে কিছুক্ষণ পরে এটা রাখার পরে 3 নম্বরে কি করব, 3 নম্বরে এই স্পেসিমেনটা আমি উঠিয়ে ফেলবো এখান থেকে, এই ট্যাঙ্কের ভিতর থেকে উঠিয়ে ফেলবো। উঠানোর পরে কি হবে, এখানে একটা অয়েলের একটা লেয়ার পড়বে না, অয়েলের লেয়ার, অয়েলটা এই যে ক্র্যাকের ভিতরেও ঢুকবে, এটা হচ্ছে এক্সেস অয়েল ক্লথ। এই এবারে কি করতে হবে, রিমুভ দ্য পার্ট এন্ড ক্লিন এক্সেস অয়েল। এক্সেস অয়েলটা আমরা একটা ক্লথ দিয়ে ক্লিন করে ফেলবো। দেন আমরা কি করব, 4 নাম্বার স্টেপ। তাহলে এক্সেস অয়েলটা যখন আমি ক্লিন করে ফেলবো, তখন আমার উপরে এই সারফেসটাতে কোনো অয়েল থাকবে না। কই থাকবে, এই যে ক্র্যাকটার ভিতরে। আমি যদি ক্লথ দিয়ে পরিষ্কার করে ফেলি, তখন ওই ক্র্যাকের ভিতরে তো আর পরিষ্কার করতে পারবো না, ওইটার ভিতরে তো অয়েল রয়ে যাবে। দেন নাম্বার 4 স্টেপে কি করব, চক পাউডার, চক নিয়ে ওইটাকে হ্যামার দিয়ে পাউডার বানাবো। পাউডার বানিয়ে কি করব, এটার উপরে দিয়ে দিব। এই যে ভিতরে কিন্তু অয়েল আছে, এখানেও আমি চক পাউডার দিয়ে দিলাম। এটা হচ্ছে লেয়ার অফ চক পাউডার। ম্যাডাম এই স্টেপটা বুঝলাম না। কোনটা বুঝুনি? এইটা যেটা লিখতে 4 নাম্বারটা। Yes, আচ্ছা, ma'am. এটা হচ্ছে এই 3 নাম্বারে কি করলাম, 3 নাম্বারটাতে এই ম্যাটেরিয়ালটার উপর যে এক্সেস অয়েলটা ছিল ওটা আমি মুছে ফেললাম। তাহলে অয়েলটা আমার কই রয়ে গেল, এই ক্র্যাকটার ভিতরে রয়ে গেল, তাই না? এখন এই অবস্থায় কি করব, পাউডার, ওই চক আছে না বোর্ডে লিখি যে, বা চক পাউডার আর কি যেটাই পাওয়া যায়, সেটা আমি কি করব, ওই উপরে লেয়ার দিয়ে দিব। এটার উপরে আমি চক পাউডার, এটা চক পাউডার ছিটিয়ে দিলাম, একটা লেয়ার করে দিলাম চক পাউডারে। বুঝতে পারছো? হ্যালো?
Yes, ma'am. আচ্ছা, এই চক পাউডার লেয়ার করে দেওয়ার পরে কি হবে, এই বাইরের সারফেসটা তো এটা তো ড্রাই সারফেসে তো চক পাউডার মানে জাস্ট মানে ঝেড়ে দিলে পড়ে যাবে, কিন্তু এই যে এই অয়েলটা যে আছে, এই যে এই অয়েলটা যে এই ক্র্যাকের ভিতরে রয়ে গেছে, এটা ক্যাপিলারি অ্যাকশন আছে না, যে এটা ওই চক পাউডারটা অ্যাবজর্ব করবে, এটা কি হবে একটা সলিউশন তৈরি করবে, তাই না, একটা ওয়েট রিজিয়ন তৈরি করবে। কি হবে তখন, ওই চক পাউডারটা এই জায়গায় সাদা হয়ে যাবে ওই ক্র্যাকটা। এটা কিভাবে দেখানো যায়, ধরো যে এটা টপ ভিউ নিলাম, টপ ভিউ এই যে এরকম হচ্ছে ক্র্যাকটা, যেটা আমি দেখাচ্ছি এরকম ক্র্যাকটা, তো বাইরে হচ্ছে ড্রাই চক পাউডার এগুলা, কিন্তু এই এই ক্র্যাকটার ভিতরে তো অয়েল ছিল, এই অয়েলের সাথে চক পাউডার মিশে কি হবে, এটা একটা ওয়েট রিজিয়ন তৈরি করবে। তখন আমরা এই ওয়েট রিজিয়নটা দেখে বুঝতে পারবো যে এই জায়গাটায় ক্র্যাক আছে। ক্লিয়ার? এতটুকু কারো প্রবলেম আছে? নো মিস। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ট্রেডিশনাল যে ভার্সনটা ওইটা। এখন হচ্ছে সেম এই থিওরি অ্যাপ্লাই করে কালার ডাই ইউজ করা। মিস কথা কেটে কেটে আসতেছে। হ্যালো, ইয়েস ম্যাম। শোনা যাচ্ছে? এখন ক্লিয়ার ম্যাম। আচ্ছা, এখন দেখো এটা কি করা হয়েছে, এটা হচ্ছে এই ম্যাটেরিয়ালটা আমরা নিলাম, নেওয়ার পরে যেটার মধ্যে ক্র্যাক আছে, এটার ভিতরে নিশ্চয়ই অনেক ডার্ট থাকবে, এই ডার্ট ঢুকে থাকতে পারে, ওইটা তো ফার্স্টে ক্লিন করতে হবে। তো কিভাবে ক্লিন করতে হবে, যে ক্লিন দ্য সারফেস উইথ অ্যাবান্ডেন্ট ক্লিনার বিফোর টেস্ট। প্রথমে ক্লিন করে নিতে হবে, তারপরে হচ্ছে একটা ক্লথ দিয়ে ওটা আমি পরিষ্কার করে নিলাম। তারপরে কি হবে, এই পেনিট্রেন্ট যেটা বলে কালার ডাই, এই কালার ডাইটা আমি দিলাম। হ্যাঁ, তো এই কালার ডাইটা কিসের সাথে, আগে যে চক টেস্ট দেখালাম ওইটা তাহলে এই কিসের পরিবর্তে কালার ডাইটা ইউজ করা হয়েছে বলতে পারবা? অয়েল। হ্যাঁ, অয়েল। গুড। তো এই পেনিট্রেন্টটা দিলাম, দেওয়ার পরে কি হবে, এটা তো এই ক্র্যাকের ভিতরে ঢুকে গেল। ক্র্যাকের ভিতরে ঢোকার পরে কি, আমি উপর থেকে যে এক্সেস পেনিট্রেন্টটা ছিল ওটা সারফেস থেকে একই প্রসেস, আগের যে প্রসেসটা ওটা একই প্রসেস, এটা আমি ক্লিয়ার করে নিলাম। ক্লিয়ার করে নেওয়ার পরে কি হবে, এই যে ক্র্যাকের ভিতরে, যে এই ক্র্যাকের ভিতরে অনুযায়ী আমার পেনিট্রেন্টটা ঠিক থেকে যাবে। তো এটা আমি নরমালি দেখতে পারবো না, তো এটা দেখার জন্য ওই এর আগে এখানে ডেভেলপার ইউজ করা হবে, যেটা এই ভিতরের কি বলে পেনিট্রেন্টটাকে ও টেনে বের করে আনবে, অ্যাবজর্ব করে বাইরে বের করে আনবে। এটা তাহলে কিসের পরিবর্তে ইউজ করা হয়েছে চক আগের পাউডার। টেস্ট থেকে? চক পাউডার। চক পাউডার। হ্যাঁ, তাহলে এই অ্যাপ্লাই ডেভেলপার দেওয়ার পরে কি হবে, এই যে ভিতরে যে ক্র্যাকের ভিতরে যে পেনিট্রেন্টটা ছিল ও উপরে উঠে আসবে। উপরে উঠে আসলে তখন আমাদের মানে ভিজিবল হবে যে আচ্ছা এই জায়গাটা কালার হয়ে গেছে, মানে এই জায়গাটা ক্র্যাক আছে। বুঝতে পারছো? সেম ভাবে এটা একটু অন্য ভিউতে আর কি দেখানো হয়েছে। এই যে দেখো এখানে ফ্ল ডিটেকশন ইঙ্ক দেওয়া হলো, যেটাই বলা হয়। তারপরে হচ্ছে ওই উপরের সারফেস থেকে ওই ইঙ্কটা পরিষ্কার করে ফেলা হলো, তারপরে ডেভেলপার দেওয়া হলো, ডেভেলপারের জন্য ভিতরের এই কালারটা উপরে চলে আসলো, তখন এই ক্র্যাকটা আরো ভিজিবল হবে যে এই জায়গাটায় ক্র্যাক আছে। তাহলে আরেকটু ক্লিয়ার করার জন্য,
involves three materials, namely cleaner, penetrant, and developer. ভিডিওটা কি দেখা যাচ্ছে? Yes, ma'am. Yes, ma'am. This method involves three materials, namely cleaner, penetrant, and developer. The process is explained in steps here. Step 1. Clean. First, the surface to be tested is cleaned thoroughly with ordinary waste cloth. Then, clean the surface with a waste cloth sprayed with cleaner. Step 2. Penetrant application. Apply the penetrant gently over the surface to be inspected. Allow the penetrant melt time as per the established standard norms to make the penetrant to completely penetrate inside the sieve. Step 3. Removal of excess penetrant. Clean the excess penetrant over the surface using ordinary waste cloth. Again, clean the surface with the cleaner applied cloth. Step 4. Developer application. Gently apply the developer over the clean surface. Allow the build time for the developer as per the established standard norms. Step 5. Inspection and evaluation. Now, inspect the surface for any defects which will be in the color of penetrant. Evaluate the defects, if any, in the acceptable values and take decisions to accept, rework, or reject. Here, the flaw is established in this part by this method. আচ্ছা, এখন কি সবাই ক্লিয়ার ভিডিওটা দেখার পর? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, তাহলে আমরা নেক্সট যে টেস্টিং সেটা হচ্ছে ম্যাগনেটিক পার্টিকেল টেস্টিং। এটাতে কি করা হয়, এটাতে কি ওই যে একটা ফেরোম্যাগনেটিক মেটাল লাগবে। ফেরোম্যাগনেটিক মেটাল কি করে, এটা হচ্ছে কোন একটা ম্যাগনেট থেকে ও কি হয় ম্যাগনেটাইজড হয়। ম্যাগনেটাইজড হওয়ার পর যখন ম্যাগনেটটা সরিয়ে নেওয়া হয় তারপরেও ওই ম্যাগনেটিক প্রপার্টিসটা মানে ওখানে ম্যাগনেটিক ফিল্ডটা থেকে যায়। ঠিক আছে, এটা হচ্ছে ফেরোম্যাগনেটিক মেটালস। তো এটা শুধু এই টেস্টিংটা লিমিটেশনস হলো এটা শুধু এই ফেরাস মেটালেই ইউজ করা হয়, এই টেস্টিংটা করা হয়, এর বাইরে এই টেস্টিংটা করা যায় না।
আচ্ছা, তাহলে কি লেখা আছে এখানে যে ইউজড ফর ফেরাস মেটালস ডিটেক্টস ফ্ল ক্লোজ টু দ্য সারফেস অফ দ্য ম্যাটেরিয়াল। তার মানে একটু আগে যে আমরা পেনিট্রেন্ট টেস্টিংটা পড়লাম ওটা শুধু সারফেসের জন্য, অনলি ওইটা সারফেসে যদি কোনো ক্র্যাক বা ফ্র্যাকচার থাকে তখন ওইটা ডিটেক্ট করতে পারবে, কিন্তু সাবসারফেস তার মানে এই এটা মেটাল, এই মেটালে এটা হচ্ছে সারফেস, আর এখান থেকে 2-3 মিলিমিটার নিচে হচ্ছে এটা যে ইমিডিয়েটলি নিচে যে লেয়ারটা ওটাকে বলে সাবসারফেস। এই সাবসারফেসে যদি কোনো ক্র্যাক থাকে যেটা উপরে সারফেসে দেখা যাবে না তাহলে মানে থাকবে না আর কি, ধরলাম যে এই ক্র্যাকটা এরকম থাকলো, এখানে ক্র্যাক মানে একদম ডিরেক্টলি উপরে সারফেসে না, তখন কিন্তু ওই পেনিট্রেন্ট টেস্টিং দিয়ে লাভ নেই, মানে করে লাভ নেই, কারণ ওই পেনিট্রেন্টটা তো এখানে আসতেই পারবে না, এই ক্র্যাকটার ভিতরে ও যেতেই পারবে না। তাহলে ম্যাগনেটিক পার্টিকেল টেস্ট কি করা মানে কিভাবে, এটা কোন মেটাল, এই ক্র্যাকটা যদি সারফেসে হয় অথবা সাবসারফেস যেটা হচ্ছে 2-3 মিলিমিটার নিচে হয় নরমালি, তাহলে এই টেস্টটা দিয়ে আমরা ফ্র্যাকচারটা ডিটেক্ট করতে পারবো। আচ্ছা, the component to be tested must first be magnetized। তো যেটা বললাম যে ওই কম্পোনেন্টটা যেই ফেরাস মেটালটা ওইটা ম্যাগনেটাইজড করতে হবে, তার মানে কোনো ম্যাগনেটের কাছে নিয়ে ওটার মধ্যে ওটার কি বলে ওই ম্যাগনেটিক ফ্লাক্সটা আনতে হবে ওটার ভিতরে। ম্যাগনেটিক পার্টিকেল which can be dry or in solution are sprinkled onto the test piece। যখন ওই মেটালটা ম্যাগনেটাইজড হবে তখন ওটাতে যদি আমি ম্যাগনেটিক পার্টিকেল দেই তখন কি হবে, ওখানে যে পোল ক্রিয়েট হবে ওই পোলে ওই ম্যাগনেটিক পার্টিকেল গুলো ডিস্টর্টেড হয়ে ওই জায়গায় কম বেশি এরকম হবে, তার মানে যেখানে আমার ক্র্যাকটা থাকবে ওই জায়গায় ম্যাগনেটিক পার্টিকেল গুলো বেশি থাকবে। The particles stick to the magnetic field and flaws can be inspected visually by examining the pattern to see if it has been distorted। যেটা বললাম সেটাই। তারপর হচ্ছে এই টেস্টটা করার পরে তারপরে the component must be demagnetized after testing। এটা হচ্ছে আমার কম্পোনেন্টটা ধরলাম, তো এটাতে আমি কি করলাম যে এটা আমি ম্যাগনেটাইজড করলাম। ম্যাগনেটাইজড করলে কি হবে, এখানে নর্থ পোল এখানে সাউথ পোল ক্রিয়েট হবে, ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। এটা হচ্ছে ম্যাগনেটিক লাইন অফ ফোর্স। এখন এটা ধরো যে কোনো ক্র্যাক নেই, একদম স্মুথ একটা মেটাল। এখন যদি এই মেটালটাকে তুমি যদি ভাঙো, ধরো যে এটাকে তুমি, তখন কি হবে, এখানে নর্থ পোল ছিল এখানে সাউথ পোল ছিল, তার মানে এখানেও দুইটা পোল ক্রিয়েট হবে, এখানে সাউথ এখানে নর্থ, তাই না? তাই তো, হ্যাঁ। এখন যদি কোনো ফ্র্যাকচার আসে, তার মানে এখানে যদি কোনো ক্র্যাক থাকে, ধরলাম যে এখানে ক্র্যাকটা আছে, এটা নর্থ পোল ছিল এটা সাউথ পোল ছিল, তাহলে স্বাভাবিকভাবে এখানে সাউথ পোল আর এখানে নর্থ পোল ক্রিয়েট হবে, তার মানে এই জায়গাটায় একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে না, এই জায়গাটায় যখন ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় তখন কি হবে, আমি এই ফ্র্যাকচারটা এই মেটালটা টেস্ট করব। এই মেটালটা টেস্ট করার সময় যখন আমি ম্যাগনেটিক পার্টিকেলস দিব, ধরলাম যে আয়রনের পাউডার দিলাম এটার মধ্যে দেওয়ার পরে, তখন কি হবে, এই ফ্র্যাকচারের জায়গাটা এই আয়রনের পাউডার গুলো এখানে বেশি জমাট বেঁধে যাবে না? হ্যাঁ, তখন এই আয়রনের পাউডার গুলো দেখে আমরা কি বুঝবো যে এই জায়গাটায় ফ্র্যাকচার আছে। এখন ম্যাম এই এর জন্য কি ম্যাগনেটিক, যে কোনো মেটালকে আগে ম্যাগনেটাইজ করে তারপরেই হ্যাঁ এই জন্য হচ্ছে এটা ফেরোম্যাগনেটিক হতে হবে। ফেরোম্যাগনেটিক মেটালে কি হবে, তোমার ওই যখন ম্যাগনেটের কাছে নিয়ে যাওয়া হয় তখন ওটা ম্যাগনেটাইজড হয়, কিন্তু ওটা সরিয়ে ফেললে ওটার মধ্যে
ওই ম্যাগনেটাইজেশনটা থেকে যায়, কিন্তু প্যারাম্যাগনেটিক হলে ওটা সরানোর সাথে সাথেই আর থাকবে না। তার মানে এটার মানে লিমিটেশনস হলো এই টেস্টের যে অবশ্যই এটা ফেরাস মেটাল হতে হবে, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল আর কি, বুঝছো? Yes, ma'am. এখন যদি এই ক্র্যাকটা এরকম ভিতরে হয়, তাহলে এটা হচ্ছে আমার ম্যাগনেটিক লাইন। তো আচ্ছা, ফার্স্টে এই ক্র্যাকটা উপরে, তো এই ক্র্যাকটা এরকম, তো এটা ম্যাগনেটিক লাইন, আর এখানে এসে এই ম্যাগনেটিক লাইনগুলো এরকম হয়ে যাবে না, এই যে পোলের জন্য পোল ক্রিয়েট হবে এই জন্য, তাই না? আর এই ভিতরে যদি হয় তারপরেও তো আমার এই লাইনগুলো এইখানেও তো এই যে পোল ক্রিয়েট হবে, পোল ক্রিয়েটের জন্য আমার এখানে ফিল্ডটা এরকম হয়ে যাবে। তো এই জায়গাটায় তখন কি হবে, বেশি এসে এই ম্যাগনেটিক পার্টিকেল গুলো বসে থাকবে, এখানেও বসে থাকবে। তখন আমরা এই ম্যাগনেটিক পার্টিকেল গুলো দেখে আমরা বুঝতে পারবো যে আচ্ছা এই জায়গাটায় ক্র্যাক আছে। তার মানে এখানে যদি সারফেসের উপরেও যদি আমার ক্র্যাক না থাকে, যদি সাব লেয়ারে থাকে মানে সাব সারফেসে থাকে, তারপরেও আমরা ওই ম্যাগনেটিক পার্টিকেল গুলো ওখানে যে জমাট বাঁধবে, তখন আমরা বুঝবো যে এখানে এই পারপেন্ডিকুলার একটা ডিরেকশনে এখানে ক্র্যাক আছে। ক্লিয়ার? হ্যালো? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, তাহলে এটা হচ্ছে ডিটেকশন অফ ফ্লস বাই ম্যাগনেটিক পার্টিকেলস। এটা যা বললাম সেটা, এই যে দেখো, এই যে এখানে ক্র্যাক যে আছে, এই যে এই ক্র্যাক যে আছে এই জায়গাটায়, এই যে এই ম্যাগনেটিক পার্টিকেল গুলো এই যে জমা হয়ে গেছে, এই যে এই জায়গাটায় জমা হয়ে গেছে। এটা দেখে আমরা বুঝতে পারবো যে এই জায়গাটায় ক্র্যাক আছে। এটার একটা ভিডিও বুঝতে পারছো না কি? এটার একটু ভিডিও দেখাবো? ভিডিও দেখালে ভালো হয়। আচ্ছা, এটা টাইম কিন্তু শেষ টাইম। আচ্ছা, তাড়াতাড়ি দেখাই দিই। Principle is to magnetize a ferromagnetic workpiece parallel to its surface, as shown in the sectional view. If the workpiece is free from defects, the magnetic field lines run within the workpiece and parallel to its surface. In places of magnetic inhomogeneity, for instance near cracks, the magnetic field lines will locally leave the surface and a leakage field occurs. Tension of ferromagnetic particles applied onto the test piece surface, the magnetic particles will run off at defect-free areas. In places of leakage fields, the magnetic particles are attracted and clustered together, thus indicating the place of the defect. The method works best using a pigment which covers the magnetic particles and shows fluorescence under ultraviolet light. Even cracks can be detected that are not open to the surface but just below it, as long as they are not too far below the surface. But one precondition must always be fulfilled. The magnetic field lines must be perpendicular, or at least at a certain angle to the defect. Otherwise there will be no leakage field and the defects remain undetected. Our test sample
আচ্ছা, এখন ক্লিয়ার সবাই? হ্যালো, ইয়েস ম্যাম। জি ম্যাম। শুনতে পাইনি, একটু আবার বলো। ইয়েস ম্যাম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শেষ। নেক্সট ক্লাসে আমরা বাকি যে টাইপস গুলো আছে ওগুলো পড়বো। জি ম্যাম, আসসালামু আলাইকুম। সবাই আসসালামু আলাইকুম। রোল নাম্বার দিয়েছো? ইয়েস ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।